আসসালামু আলাইকুম। আমাদের বিসিএস প্রশ্ন সলভ সাধারণ জ্ঞানের বিসিএস প্রশ্ন সলভের যেই পূর্ণাঙ্গ প্লেলিস্টের কাজ আমি হাতে নিয়েছি সেটার প্রথম ক্লাস আজকে। এবং আজকে আমরা আলোচনা করব আমাদের 50তম বিসিএস এর বাংলাদেশ বিষয়াবলীতে আসা প্রশ্নগুলো নিয়ে। তো আজকের যেই ক্লাসটা আমি নিচ্ছি এই ক্লাসে কিন্তু আমি প্রত্যেকটা প্রশ্ন পড়ানোর সঙ্গে সঙ্গে সেই প্রশ্ন রিলেটেড যে পূর্ণাঙ্গ ব্যাখ্যা সেই ব্যাখ্যাও ক্লাসের মধ্যে বলে দিব। এবং দেখা যাবে যদি 20টা প্রশ্ন আমি আলোচনা করি সেই 20টা প্রশ্ন আলোচনা করতে গিয়ে প্রায় 60 থেকে 70টা সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে ইনশাল্লাহ আলোচনা হবে। সো মেডিকেল হোক, ভার্সিটি হোক, কিংবা চাকরির পরীক্ষা হোক, বিসিএস হোক, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আমাদের বিসিএস প্রশ্ন সলভ করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেটার জন্য এই ক্লাসগুলো খুবই সহায়ক হবে বলে আমার বিশ্বাস। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আজকে ক্লাসটা শুরু করছি। আজকে দেখো আমাদের এই যে 50তম বিসিএস এর বাংলাদেশ বিষয়াবলীতে আসা প্রথম প্রশ্নটা কি, কোন বিষয়টি মুদ্রা পাচারের অন্তর্ভুক্ত নয়? এই জিনিসগুলো একটু কনসেপচুয়াল অথবা একটু দেখা যায় যে একটু চিন্তা ভাবনা করে যদি আনসার করা যায় তাহলে এই প্রশ্নগুলো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। যদিও মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা কম, তারপরও ভার্সিটি এডমিশন টেস্টে আসতে পারে কিংবা চাকরি প্রার্থীদের জন্য এই প্রশ্নগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। কোন বিষয়টি মুদ্রা পাচারের অন্তর্ভুক্ত নয়? এটার অ্যান্সার হবে হচ্ছে আয়কর ফাঁকি দেয়া। এখন মুদ্রা পাচার বলতে কি বোঝায়? যেমন দেশের মুদ্রা বাইরে পাচার করে দেওয়া। তো এক্ষেত্রে আয়কর ফাঁকি দেওয়ার সাথে আসলে মুদ্রা পাচারের কোনো অন্তর্ভুক্তি নাই এবং এ সংক্রান্ত কিছু আইন আছে বা বিধিমালা আছে, সেই বিধিমালায় এই পয়েন্টগুলো উল্লেখ করা যে এই পয়েন্টগুলো মুদ্রা পাচারের অন্তর্ভুক্ত। তো সেটার আন্ডারে আসলে এই জিনিসটা আসে না, এই জন্য অ্যান্সার হয়েছে হচ্ছে আয়কর ফাঁকি দেয়া। তারপরে আসে 2 নাম্বারটা, বাংলাদেশের মধ্যম আয়ের ফাঁদে পড়ার ঝুঁকি মূলত কোন কাঠামোগত প্রতিবন্ধকতার সাথে যুক্ত? বাংলাদেশের মধ্যম আয়ের ফাঁদে বা মিডল ইনকাম ট্র্যাপে পড়ার ঝুঁকি মূলত কোন কাঠামোগত প্রতিবন্ধকতার সঙ্গে যুক্ত? প্রথম অপশনে বলা হয়েছে কৃষি রপ্তানি হ্রাস, সেকেন্ড অপশনে হচ্ছে নগর জনসংখ্যার উচ্চ ঘনত্ব, প্রবাসী আয়ের উপর নির্ভরতা বৃদ্ধি, এবং 4 নম্বর পয়েন্ট পুঁজি বৃদ্ধি সত্ত্বেও মোট উৎপাদনশীলতা বা টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটির বৃদ্ধি ধীর গতির হওয়া। দেখা যায় বিভিন্ন সংবাদপত্রের আর্টিকেলের বিভিন্ন অভিমত মত বা বিশ্লেষণ থেকে শুরু করে বিভিন্ন আইন বা বিধি এই সংক্রান্ত ধারা থেকে 50তম বিসিএস এ বাংলাদেশ বিষয়াবলীতে বেশ কিছু প্রশ্ন এসেছে। তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা আসলে ঘ নাম্বার, যে বাংলাদেশের মধ্যম আয়ের ফাঁদে পড়ার ঝুঁকি মূলত কোন কাঠামোগত প্রতিবন্ধকতার সঙ্গে যুক্ত? পুঁজি বৃদ্ধি পাইছে হয়তোবা, কিন্তু উৎপাদনশীলতার বৃদ্ধি সেখানে ধীর গতির হচ্ছে। এবং আমরা জানি যে আমাদের মাথাপিছু আয় বৃদ্ধির পেছনে একটা গুরুত্বপূর্ণ লজিক হচ্ছে কিছু সংখ্যালঘু মানুষের ইনকাম বাড়া। বেশিরভাগ মানুষের ইনকামটা কিন্তু যে হারে ছিল সেই হারে আছে অথবা তার তুলনায় অনেক কমে গেছে বলা যায় মুদ্রাস্ফীতির জন্য, যার জন্য পুঁজিটা বৃদ্ধি পাওয়া অথবা আমাদের যেই আমাদের যেই বলা হয় মাথাপিছু আয়টা বৃদ্ধি পাওয়া সেটা আসলে সংখ্যালঘু কয়েকটা মানুষের দ্বারা নিয়ন্ত্রিত হয় বলে। এই পয়েন্টটা আসলে এটার অ্যান্সার হবে। মধ্যম আয়ের ফাঁদে পড়ার ঝুঁকি কোন কাঠামোগত প্রতিবন্ধকতার সঙ্গে যুক্ত? পুঁজি বৃদ্ধি সত্ত্বেও মোট উৎপাদনশীলতার বৃদ্ধি ধীরগতির হয়েছে। এখন এখানে আমাদের মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে বা এক্সপ্লেনেশন যখন আমরা শিখবো সেখানে আরো 2টা ইম্পর্টেন্ট সাধারণ জ্ঞান প্রশ্ন নিয়ে আলোচনা করতে হয়। মধ্যম আয়ের ফাঁদ এই ধারণাটা দিয়েছে বিশ্ব ব্যাংক অথবা ওয়ার্ল্ড ব্যাংক। বিশ্ব ব্যাংক অথবা ওয়ার্ল্ড ব্যাংক এই ধারণাটা দেয়। এবং মনে রাখতে হবে যে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায়? বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কিন্তু যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। সদর দপ্তর কোথায়? যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। এবং আমরা জানি যে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে কিন্তু আইএমএফ এরও সদর দপ্তর, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডেরও সদর দপ্তর কিন্তু ওয়াশিংটন ডিসিতে। এই দুটো প্রশ্ন আমরা খুব ভালো করে মাথায় রাখবো। এপিকালচার কোন বিষয় নিয়ে আলোচনা করে থাকে? এপিকালচার আলোচনা করে থাকে মৌমাছি এবং মধু বিষয়ে আলোচনা করে থাকে। আমরা একটু ব্যাখ্যার দিকে যাই। যদি বলা হয় গুটি পোকা এবং রেশম চাষবিদ্যা, এটা আলোচনা করা হয় কোথায়? এটা আলোচনা করা হয়েছে সেরিকালচারে। মৎস্য চাষবিদ্যা আলোচনা করা হয় কোথায়? পিসি কালচারে। পিসি কালচার। আর যদি বলা হয় সামুদ্রিক মৎস্যপালন বিদ্যা সেটা হবে মেরিকালচার। ঠিক আছে, সামুদ্রিক মৎস্য চাষ বললে সেটা হবে মেরিকালচার। আর যদি বলে শুধুমাত্র মৎস্য চাষ তখন হবে পিসি কালচার। উদ্যান বিষয়ক বিদ্যাকে বলা হয় হর্টিকালচার।
হর্টিকালচার, এবং পাখি পালন বিদ্যাকে বলা হয় এভিকালচার। এভিকালচার। ওকে, নেক্সট হচ্ছে আমাদের বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে? আমরা জানি বাংলাদেশের সংবিধান কার্যকর হয়েছে 16ই ডিসেম্বর 1972 সালে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়। এই রিলেটেড বেশ কিছু এমসিকিউ আমাদের পড়তে হয়। যেমন আমাদের যে সংবিধান, সেই হস্তলিখিত সংবিধানের মূল লেখক কে ছিলেন? মূল লেখক ছিলেন কিন্তু আব্দুর রউফ। মূল লেখক কে ছিলেন? মূল লেখক ছিলেন আব্দুর রউফ। এবং শিল্পাচার্য জয়নুল আবেদিন এই সংবিধানের অঙ্গসজ্জা করেন, অথবা এই সংবিধানটাকে অলংকৃত করেন। ওকে, খসড়া সংবিধানটা, অর্থাৎ আব্দুর রউফ হস্তলিখিত যে সংবিধান তিনি লিখছিলেন, সেইটা হচ্ছে সেই খসড়া সংবিধান। সেই খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপিত হয় কবে? গণপরিষদে উত্থাপিত হয় কবে যদি বলা হয়, তখন অ্যান্সার হবে 12ই অক্টোবর। 12ই অক্টোবর 1972 সাল। আর যদি বলা হয় গণপরিষদে গৃহীত কবে হয়, তখন অ্যান্সার হয় 4 নভেম্বর 1972। তখন অ্যান্সার কত? অ্যান্সার হয় তখন 4 নভেম্বর 1972। আর সংবিধান কার্যকর হয়েছে কবে? এর পরের মাসে। তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3টা মাস সংবিধানের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। যদি বলা হয় উত্থাপিত কবে হয়, 12ই অক্টোবর 1972। গৃহীত কবে হয়? 4 নভেম্বর 1972। কার্যকর কবে হয়? 16ই ডিসেম্বর 1972। এই সংবিধান রচনার জন্য একটা কমিটি গঠন করা হয়েছিল, যেটা সংবিধান প্রণয়ন কমিটি নামে পরিচিত। সেই সংবিধান প্রণয়ন কমিটির প্রধান বা সভাপতি ছিলেন ডক্টর কামাল হোসেন। সংবিধান প্রণয়ন কমিটির প্রধান বা সভাপতি কে ছিলেন? ডক্টর কামাল হোসেন। এবং এই সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু। সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন? বেগম রাজিয়া বানু। ওকে, তাহলে আমরা সংবিধান রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ, এগুলো যে কোনো না কোনো পরীক্ষায় আসছে। এজন্যই আমি বলছি এই প্রশ্ন সলভের ক্লাসগুলো করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ যখনই আমি একটা প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি, সেই রিলেটেড 5, 6, 7টা প্রশ্ন নিয়ে আলোচনা চলে আসতেছে, এবং রিভিশনের ক্ষেত্রে কিংবা গ্রুমিং সেশনের ক্ষেত্রে এগুলো আসলে একটা অমূল্য অ্যাসেট হতে পারে বলে আমার বিশ্বাস। তো আল্লাহ ভরসা। এর পরের প্রশ্ন, বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থা দুর্বল হওয়ার পেছনে সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব কোনটি? স্থানীয় সরকার, যদি আমরা পুরো বাংলাদেশের সরকার ব্যবস্থাটাকে ভাগ করি, তাহলে 2টা ভাগ হয়, একটা কেন্দ্রীয় সরকার ব্যবস্থা এবং একটা স্থানীয় সরকার ব্যবস্থা। এই স্থানীয় সরকার ব্যবস্থার মধ্যে মূলত 3টা ভাগ আছে: জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ। এখন এই স্থানীয় সরকার ব্যবস্থা কেন দুর্বল হলো? নিয়ম মোতাবেক স্থানীয় সরকার ব্যবস্থার হাতে যে প্রদত্ত ক্ষমতা, সেই প্রদত্ত ক্ষমতা আরো একটু বৃদ্ধি করা উচিত, যেন তারা একটু স্বাধীনভাবে তাদের স্থানীয়ভাবে উন্নয়নটা নিজেদের মানে খেয়াল খুশি মতো মোটামুটি ভালো মতো তারা ঘটাতে পারে। তো এটাই হচ্ছে মেইন প্রাতিষ্ঠানিক দ্বন্দ্বটা। সংবিধানে আর্থিক ক্ষমতার বিকেন্দ্রীকরণের বিধান থাকা সত্ত্বেও বাস্তবে তা কেন্দ্রীয় সরকারের হাতে অতি কেন্দ্রীভূত। অর্থাৎ কোন একটা স্থানীয় সরকার যখন কোন একটা উন্নয়ন কাজ করতে যায়, তখন সেই উন্নয়ন প্রকল্পের জন্য বাজেট অনুমোদনের জন্য তো কেন্দ্রীয় সরকারের কাছে অতিরিক্তভাবে তারা নির্ভরশীল হতে হয়, তাদের কোনো স্বাধীনতা সেক্ষেত্রে থাকে না। এই জন্য আমাদের সেকেন্ড অপশনটাই হচ্ছে এটার অ্যান্সার। আর্থিক ক্ষমতার বিকেন্দ্রীকরণের বিধান থাকা সত্ত্বেও বাস্তবে তা কেন্দ্রীয় সরকারের হাতে অতি কেন্দ্রীভূত। নেক্সট, কোন সংস্থা বাংলাদেশের জিডিপি হিসাব করে থাকে বা মোট উৎপাদনটা হিসাব করে থাকে? এটা হিসাব করে থাকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। এর পাশাপাশি এখানে অন্যান্য যে সংস্থাগুলো দেয়া আছে, সংস্থাগুলোর কাজ সম্পর্কে আমাদের একটু ধারণা রাখা উচিত। যেমন অর্থ বিভাগ, তারা মেইনলি সবচেয়ে গুরুত্বপূর্ণ বা পরীক্ষায় আসে যে জিনিসটা, বাজেট নিয়ে তারা কাজ করে থাকে। বাজেট প্রণয়ন সংক্রান্ত কাজ অর্থ বিভাগের কাজ। এরপরে আসে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মেইন কাজ হবে হচ্ছে তারা মুদ্রা নীতি প্রণয়ন করতে পারে। তারপরে রিজার্ভ সংক্রান্ত কাজগুলো কার? বাংলাদেশ ব্যাংকের। বৈদেশিক রিজার্ভ সংক্রান্ত কাজ বা মুদ্রানীতি প্রণয়ন করা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা, এই কাজগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাজ। বাংলাদেশ পরিকল্পনা কমিশনের ক্ষেত্রে যে জিনিসটা পরীক্ষায় আসে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা।
পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে থাকে বাংলাদেশ পরিকল্পনা কমিশন। ওকে, তাহলে এই কয়েকটা কাজ সম্পর্কে আমরা একটু আইডিয়া রাখবো। কখনো কখনো হুট করে পরীক্ষায় যে কোনো বিভাগ থেকে এই কাজগুলোর মধ্যেই পরীক্ষায় প্রশ্ন আসবে ইনশাল্লাহ। এরপরে দেখি আমরা কোন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যায় না। খুবই মানে একটু আনকমন একটা প্রশ্ন, কিন্তু এটার আনসার হবে সামরিক আদালত। সামরিক আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যায় না, এটাও একটা আইনের অন্তর্ভুক্ত। এবং এই আইনটা এত কঠোর হওয়ার কারণ কি, যেন সেনা সদস্যদের যদি কোনো বিশৃঙ্খলা জনিত অথবা শৃঙ্খলা জনিত যদি অপরাধ থেকে থাকে, সেই অপরাধের দ্রুত বিচার করার স্বার্থে, এবং সেক্ষেত্রে তারা যেন কোনো ধরনের কোনো ছাড় না পায়, এজন্য সামরিক আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আপিল করা যায় না। এরপরে আছে প্রাচীন হরিকেল জনপদটি কোন কোন বিভাগ সমন্বয়ে গঠিত। খুবই কমন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো হরিকেল জনপদ আমরা জানি যে সিলেট এবং চট্টগ্রাম, এবং যদি বলা হয় যে বাংলাদেশের কোন অঞ্চলের জনপদকে হরিকেল জনপদ নামে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে আমরা বলতে পারি উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব। আমরা বলতে পারি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চল, অর্থাৎ সিলেট এবং চট্টগ্রামের যে সাইটটা সেটা হরিকেল জনপদের অন্তর্ভুক্ত। এখন আমরা এই জনপদ রিলেটেড অনেক প্রশ্ন যেহেতু এসে থাকে, আমরা কিছু ব্যাপার এখানে দেখবো একসাথে। যেমন পরীক্ষায় যদি প্রশ্ন আসে, সবচেয়ে কমন যে জিনিসগুলো পরীক্ষায় প্রশ্ন আসে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। যেমন যদি বলা হয় সমতট নিয়ে, আমরা জানি যে সমতট হচ্ছে কুমিল্লা এবং নোয়াখালী। কুমিল্লা এবং নোয়াখালী এই ক্লাসগুলো থেকে সবচেয়ে বেশি উপকৃত হওয়ার উপায় কি? এই ক্লাসগুলো থেকে সবচেয়ে বেশি উপকৃত হওয়ার উপায় হচ্ছে ক্লাসটা করার সময় ক্লাসে যে ব্যাখ্যাগুলো আমি বলতেছি, ব্যাখ্যাগুলো নোট করা একটা খাতার মধ্যে। তাহলে ক্লাস করার সময় একটা অ্যাক্টিভ থাকা যায়, এবং ক্লাস করার সময় ঘুম আসে না, প্রোডাক্টিভিটি তখন অনেক বেড়ে যায়, এবং ক্লাস করার যে ইফেক্টিভনেসটা অনেক বেশি বাড়ে। ওকে, এজন্য অবশ্যই খাতায় নোট করার চেষ্টা করতে হবে, এবং সেই নোটটা খুবই খুশি হব যদি এই ক্লাসটা কেমন লাগছে সেই জিনিসটা যদি শেয়ার করা হয় আমাদের গ্রুপগুলোতে, রোড টু ডিএমসি, ড্রিম টু বি এ ডক্টর, এই গ্রুপের মধ্যে এই ক্লাসগুলো কেমন হেল্পফুল হলো সেই জিনিসটা শেয়ার করতে পারো তোমরা, তাহলে আমার আরো ভালো লাগবে, আমি আরো বেশি মোটিভেটেড হব। তাহলে দেখি আমরা সমতট হচ্ছে কুমিল্লা এবং নোয়াখালী। তারপরে হচ্ছে যদি পরীক্ষায় প্রশ্ন আসে পুন্ড্র কিংবা বরেন্দ্র, আমি পুন্ড্র নিয়ে আগে আলোচনা করি। পুন্ড্র কিংবা বরেন্দ্র দুইটা আসলে মোটামুটি ওভারল্যাপ করে। আমরা বলতে পারি বগুড়া, তারপরে আসে হচ্ছে রাজশাহী, বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর, এই এরিয়াগুলো পুন্ড্র অঞ্চলের অন্তর্গত। এই এরিয়াগুলো পুন্ড্র অঞ্চলের অন্তর্গত। আবার বরেন্দ্রও কিন্তু মোটামুটি ওই জায়গাগুলোই ওভারল্যাপ করে থাকে। এখন পরীক্ষায় যদি প্রশ্ন আসে বগুড়ার মহাস্থানগড় কোন অঞ্চলে, পুন্ড্র দিবা না বরেন্দ্র দিবা? অবশ্যই পুন্ড্র দিবা। বগুড়ার মহাস্থানগড় কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল, এটা অ্যান্সার হবে হচ্ছে পুন্ড্র জনপদের অন্তর্ভুক্ত ছিল। তারপরে আসবে পরীক্ষায় প্রশ্ন গৌড় জনপদ নিয়ে। গৌড় জনপদ নিয়ে আমাদের একটাই মনে রাখা লাগবে সিএনজি, আদর করে চাঁপাইনবাবগঞ্জকে আমি রাখি হচ্ছে সিএনজি। তো এই চাঁপাইনবাবগঞ্জটা এটাই হচ্ছে বাংলাদেশের একমাত্র অঞ্চল যেটা গৌড় জনপদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল, এটা একটু আমরা মনে রাখবো। তারপরে আসি হচ্ছে বঙ্গ জনপদ। বঙ্গের মধ্যে কি কি ছিল? বঙ্গের মধ্যে আমরা বলতে পারি মেইনলি আমাদের রাজধানী ঢাকা। তারপরে হচ্ছে আমার মানুষেরা গান গায়, ময়মন সিং, ময়মন সিংহ। তারপরে আসবে হচ্ছে ধরো এখানে হচ্ছে বরিশালের কিছু অঞ্চল, বানানগুলো একটু কেমন যেন হয়ে যাচ্ছে, দাঁড়াও। হ্যাঁ, বরিশাল, তারপরে আসে হচ্ছে ফরিদপুর, এই এরিয়াগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন চলে আসে, এর বাইরে আসে না। আবার বরিশালটাকে আলাদাভাবে চন্দ্রদ্বীপের অন্তর্ভুক্ত বলেও বিবেচনা করা হয়। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে বরিশাল কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল, সাধারণত দেখা যায় সেখানে চন্দ্রদ্বীপটাই অ্যান্সার হিসেবে নেওয়া হয়ে থাকে। ওকে, তাহলে চন্দ্রদ্বীপের আন্ডারে বরিশাল অঞ্চলটাও ছিল। আর যদি চন্দ্রদ্বীপটা তখন অপশনে না থাকে তাহলে আমরা দিতে পারি সেটা বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। এই টুকটাক প্রশ্নগুলো এখান থেকে চলে আসে। তারপরে কোন ফসলটি রপ্তানি বহুমুখীকরণের সম্ভাবনাময়? রপ্তানি বহুমুখীকরণ মানে কি? যে এমন একটা ফসল যে ফসলটাকে বিভিন্নভাবে রপ্তানিযোগ্য পণ্যে
উৎপাদন করা সম্ভব। তো বর্তমানে সেই সম্ভাবনাটা আমাদের দেখাচ্ছে আলু, পটেটো। ওকে, তাহলে কোন ফসলটি রপ্তানি বহুমুখীকরণের সম্ভাবনা? আলু। এটা হচ্ছে রিসেন্ট একটা প্রশ্ন আর কি। তো এরপরে আসি, বাংলাদেশের অর্থনৈতিক নীতি এবং উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ কোনটা? একটু খেয়াল করি আমরা। অর্থনৈতিক নীতি এবং উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ, এই অনুমোদনের কথাটা যখন আসবে, অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ হবে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, যেটাকে ইংরেজিতে বলা হয় একনেক। ইংরেজিতে এটাকেই বলা হয়ে থাকে একনেক, মানে কি এক্সিকিউটিভ কমিটি অন ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। ঠিক আছে, তাহলে একনেক হচ্ছে এক্সিকিউটিভ কমিটি অন ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। তাহলে ন্যাশনাল মানে জাতীয়, ইকোনমিক মানে অর্থনৈতিক, কাউন্সিল মানে হচ্ছে পরিষদ, পরিষদের নির্বাহী কমিটি। নির্বাহী কথার ইংরেজি হচ্ছে এক্সিকিউটিভ আর হচ্ছে কমিটি, এই হচ্ছে পূর্ণরূপ, এটাই অনুমোদনকারী সর্বোচ্চ কর্তৃপক্ষ। তো এই একনেক গঠিত হয় কত সালে? একনেকটা গঠিত হয় 1982 সালে, এবং এটার চেয়ারম্যান অথবা প্রধানকে, চেয়ারম্যান অথবা প্রধান থাকেন প্রধানমন্ত্রী অর্থাৎ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং বিকল্প সভাপতি থাকেন হচ্ছে অর্থমন্ত্রী। বর্তমান অর্থমন্ত্রীকে আমির খসরু, তাই না? আমির খসরু, বর্তমানে মাননীয় অর্থমন্ত্রীকে আমির খসরু। তাহলে একনেক এটা গঠিত হয় 1982 সালে, এটাই অর্থনৈতিক পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ। সেটায় চেয়ারম্যান বা প্রধান হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী, এবং বিকল্প সভাপতি হচ্ছেন অর্থমন্ত্রী। কোন এলাকাটি বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন জনযুদ্ধে ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত আব্দুল হালিম চৌধুরীর দ্বারা গঠিত আঞ্চলিক বাহিনীর আওতাধীন এলাকা ছিল না? অনেক অ্যাডভান্স লেভেলের একটা প্রশ্ন, এবং বেশিরভাগ ক্ষেত্রে এই লেভেলটা বিসিএস এ যারা পরীক্ষা দিছে তাদের জন্য অ্যান্সার করাটা অনেক বেশি টাফ হয়ে গেছিল। তো যাই হোক, এটার আনসার হবে হচ্ছে কালিয়াকৈর অথবা গাজীপুর, কারণ আব্দুল হালিমের তত্ত্বাবধানে যে হালিম বাহিনী নামে আঞ্চলিক বাহিনী তখন ছিল, তা ধামরাই, কেরানীগঞ্জ, সাভার সহ আশেপাশের কিছু এলাকা জুড়ে তারা সক্রিয় ভূমিকা পালন করেছিল। এখন নরমালি কমনলি পরীক্ষায় আঞ্চলিক বাহিনী কোনটা কোন অঞ্চলে কাজ করতো সেখান থেকেই প্রশ্নটা বেশি এসে থাকে। একটু আমরা একটু খেয়াল করি, কাদেরিয়া বাহিনী এবং বাতেন বাহিনী, এই দুই বাহিনী মানে তারা সক্রিয় ছিল টাঙ্গাইলে। তো সহজে আমরা মনে রাখি হচ্ছে কাটার বাটা দিয়ে, কাটা বাটা, মানে কাদেরিয়া বাহিনী টাঙ্গাইল, বাতেন বাহিনীও হচ্ছে টাঙ্গাইলে সক্রিয় ছিল। আফসার ব্যাটালিয়নটা সক্রিয় ছিল ময়মনসিংহের ভালুকাতে, তারপর জিয়া বাহিনী সক্রিয় ছিল সুন্দরবনে, কোথায়? সুন্দরবনে। লতিফ মির্জা বাহিনী এটা সক্রিয় ছিল সিরাজগঞ্জ এবং পাবনা, ঠিক আছে, সিরাজগঞ্জ এবং পাবনা। তাহলে সিরাজগঞ্জ এবং পাবনায় ছিল হচ্ছে লতিফ মির্জা বাহিনী। আমি আশা করব সবাই খুব মনোযোগ সহকারে ক্লাসটা করতেছো, ঠিক আছে? মনোযোগ সহকারে ক্লাসটা করবা। যখনই আমি একটা জিনিস বলতেছি, এখানে লিখতেছি, খাতায় নোট করো, মনে মনে এই জিনিসটা বলো, তাহলে এটা দেখবা অনেক দিন মাথার মধ্যে থাকতেছে, তাহলে দেখবা কোনো সময় নষ্ট হচ্ছে না। ভাই, আমাদের হাতে অনেক সময় আছে, আমাদের হাতে সময় থাকে না, কারণ হচ্ছে আমরা সময়টা নষ্ট করি, বুঝছো? সময়টা নষ্ট করা যাবে না প্লিজ। তো যেই কাজই করো না কেন সর্বোচ্চ মনোযোগ দিয়ে সেই কাজটা করার চেষ্টা করি আমরা। এবং হেমায়েত বাহিনী সক্রিয় ছিল কোথায়? হেমায়েত বাহিনী সক্রিয় ছিল বরিশাল অঞ্চলে, বরিশালের মনুরা, কেউ কি আসো ক্লাসে? তো বরিশালে হেমায়েতকে হেমায়েতটা বলা হয়ে থাকে। তো যাই হোক, হেমায়েত বাহিনী তারা বরিশালে সক্রিয় ছিল আঞ্চলিক বাহিনী হিসেবে। হিবিয়াস কর্পাস রিট দায়ের করা হয় সংবিধানের কোন অনুচ্ছেদ লঙ্ঘনের কারণে? এখন হিবিয়াস কর্পাস রিট জিনিসটা কি? এটা আসলে ধরো তোমাকে কোন একটা কারণে গ্রেপ্তার করা হলো বা আটক করা হলো, এখন তোমাকে অবশ্যই সেই গ্রেপ্তার অথবা আটকের কারণটা জানাইতে হবে তোমাকে। এটা হচ্ছে তোমার একটা রক্ষা কবচ, যে তুমি জানলা যে আমাকে এই কারণে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু আইনে তো আসলে আমাকে এভাবে গ্রেপ্তার করার কথা না। তো গ্রেপ্তার অথবা কবচ যদি এই আইন লঙ্ঘন করে করা হয়, তখন তুমি একটা মামলা দায়ের করতে পারো, যেটাই হচ্ছে হিবিয়াস কর্পাস রিট। তো
তো এই দায়ের করা হয় সংবিধানের কোন অনুচ্ছেদ লঙ্ঘনের কারণে? 33 নম্বর অনুচ্ছেদ লঙ্ঘনের কারণে। 33 নম্বর অনুচ্ছেদটা বলাই হয়েছিল গ্রেপ্তার ও আটক সম্পর্কিত রক্ষা কবচ। সংবিধানের 33 নম্বর অনুচ্ছেদ কি? গ্রেপ্তার এবং আটক সংক্রান্ত রক্ষা কবচ। যাই হোক, শ্রমনির্ভর অর্থনীতি থেকে উৎপাদন ভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের পথে বাংলাদেশের সবচেয়ে বড় বাধা কোনটি? এখন বাংলাদেশে অনেক লেবার আছেন, কিন্তু আসলে তাদের উৎপাদন ক্ষমতা কম। কারণ কি? তাদের মধ্যে দক্ষতা নাই। যেমন আমি চিন্তা করি যে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা, একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মেনটেন করার জন্য যে পরিমাণ উৎপাদন ক্ষমতা সম্পন্ন স্কিলফুল ওয়ার্কার দরকার, সেটার অনেক অভাব বাংলাদেশে। তাহলে আমাদের এই জিনিসটা এখানে ফোকাস করা হয়েছে, দক্ষ মানব সম্পদের ঘাটতি এবং শিক্ষার সঙ্গে কর্মক্ষেত্রের অসামঞ্জস্যতা। এটাই হচ্ছে সবচেয়ে বড় বাধা এখানে। ডাক কেন পড়লো না? একটু দাঁড়াও। হ্যাঁ, এর পরের প্রশ্নটা কি? ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের অন্যতম প্রভাব কি? এটা অনেক সময় সরকার থেকে অথবা বাংলাদেশ ব্যাংক অথবা বিশ্বের অন্যান্য যে কোনো কেন্দ্রীয় ব্যাংক তারা ইচ্ছা করে যে ডলারের বিপরীতে তাদের নিজেদের টাকার মান তারা কমাই দেয়। এটা কমানোর একটা অন্যতম কারণ হচ্ছে রপ্তানিটাকে বাড়ানো। হুট করে দেখা যায় যখন রপ্তানিটা কম হচ্ছে, আমদানিটা অনেক বেশি পরিমাণে হচ্ছে, তার মানে কি? দেশের টাকাটা বাইরে চলে যাচ্ছে বেশি, তাই না? ডলারটা দেশে কম ঢুকতেছে। তো এই ব্যাপারটাকে কাটানোর জন্য অনেক সময় এটা ব্যাংকের একটা মুদ্রা নীতি তারা প্রণয়ন করে থাকে। রপ্তানি বাড়ানোর জন্য তারা এই ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নটা ঘটিয়ে থাকে। ওকে, তারপরে আছে কোনটা? ড্যাশ জেলায় রেল যোগাযোগ নেই। এটা অনেক জায়গায় বর্তমানে আসতে দেখা যাচ্ছে এই প্রশ্নটা। তো আমরা জেনে রাখবো যে এখানে কোন জেলায় রেল যোগাযোগ নেই। এটা হবে হচ্ছে পটুয়াখালী জেলা। এর পাশাপাশি আমরা এখন ব্যাখ্যাটা চেক করি। কয়টি জেলায় এখনো রেলপথ স্থাপন করা হয়নি? আমরা জানি বাংলাদেশে টোটাল জেলার সংখ্যা 64টা। এদের মধ্যে মোট 49টা জেলায় রেল যোগাযোগ ব্যবস্থা আছে। তার মানে এখনো 15টা জেলায় রেল যোগাযোগ ব্যবস্থা অনুপস্থিত। তাহলে জেলাগুলো কি কি আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমে আমরা দক্ষিণ পশ্চিমের জেলাগুলো, মানে ওই মনুদের জেলাগুলো দেখব। বরিশালের জেলাগুলা খেয়াল করি আমরা। বরিশাল, বরগুনা, তারপর হচ্ছে পটুয়াখালী। পটুয়াখালী বললে একটা নাম মুখে চলে আসে, সেটা হচ্ছে ভোলা। ভোলা। তারপরে আছে কোনটা? পিরোজপুর। পিরোজপুর। তারপরে আছে হচ্ছে ঝালকাঠি। ঠিক আছে, তারপরে আমরা কি পড়বো? তারপরে হচ্ছে একটা পিরোজপুর, ঝালকাঠি। তারপরে পার্বত্য চট্টগ্রামের 3টা জেলার নাম: বান্দরবান, বান্দরবান, তারপরে আসবে হচ্ছে রাঙামাটি, আর হচ্ছে খাগড়াছড়ি। খাগড়াছড়ি, ঠিক আছে, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি। তারপরে একটা পর্ব হচ্ছে লক্ষ্মী মামে, একটা নেমোনিক, লক্ষ্মী মা মে। লক্ষ্মীতে হচ্ছে লক্ষ্মীপুর। লক্ষ্মীতে কি? লক্ষ্মীতে হবে হচ্ছে লক্ষ্মীপুর। মাতে হবে হচ্ছে মাগুরা আর মানিকগঞ্জ। মাগুরা আর হচ্ছে মানিকগঞ্জ। মেতে হচ্ছে মেহেরপুর। মেতে হবে কি? মেতে হবে হচ্ছে মেহেরপুর। তাহলে কি কি দেখলাম আমরা? বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা। বরিশাল, হ্যাঁ, অলমোস্ট সবগুলোই লেখা হয়ে গেছে, তাই না? কয়টা লেখা হয়েছে এখানে? 4টা, 4টা 4টা 8টা, 9টা, 10, 11, 12, 13। তার মানে আরো 2টা বাকি, তাই না? 2টা হচ্ছে, একটা শেরপুর আর একটা হচ্ছে সাতক্ষীরা। ঠিক আছে, তার মানে হচ্ছে লক্ষ্মী। সে লক্ষ্মী মামে বললে জিনিসটা মনে হয় একটু মনে রাখা ইজি হয়, তাই না? শেরপুর এবং সাতক্ষীরা। তাহলে সে আমরা একটু লাগাই দিই নেমনিকের আগে। শেরপুর এবং সাতক্ষীরা। শেরপুর এবং সাতক্ষীরা। তাহলে মনে রাখা খুব সহজ জিনিসটা, দেখছো? 15টা জেলায় আমরা একসাথে মনে রাখতে পারলাম। তাহলে বরিশাল, বরগুনা, তারপরে ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠি। এরপরে পার্বত্য চট্টগ্রামের 3টা জেলা: বান্দরবান, রাঙামাটি আর হচ্ছে খাগড়াছড়ি। তারপরে সে লক্ষ্মী মামে। সেতে হচ্ছে শেরপুর আর সাতক্ষীরা মনে রাখবো। লক্ষ্মীতে লক্ষ্মীপুর, মাতে হচ্ছে মাগুরা আর মানিকগঞ্জ, আর মেতে হচ্ছে আমাদের মেহেরপুর। ঠিক আছে, তাহলে এই কয়েকটা জেলায় আমাদের কি অনুপস্থিত? রেল যোগাযোগ ব্যবস্থা অনুপস্থিত, মনে রাখলাম আমরা। সংবাদপত্রের স্বাধীনতা কোন ধরনের অধিকার
এটা হচ্ছে সামাজিক অধিকার। এটা সংক্রান্ত বেশ কিছু কনফিউশন দেখা গেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সলভ দেয়া হয়েছে, বাট আমার কাছে সবচেয়ে কারেক্ট মনে হয়েছে আসলে সামাজিক অধিকারটাকেই মনে হয়েছে কারেক্ট। বাংলাদেশের উন্নয়ন ধারার সবচেয়ে বড় কাঠামোগত বৈপরীত্য কোনটি? দেখো, কাঠামোগত বৈপরীত্য কোনটি? এখানে বলছে কি, জনসংখ্যা বৃদ্ধির স্থবিরতা সত্ত্বেও জিডিপির দ্রুত প্রবৃদ্ধি মিলতেছে না, রেমিটেন্স বৃদ্ধি কিন্তু শ্রম অভিবাসন হ্রাস তেমন একটা মিলতেছে না, রপ্তানি বৃদ্ধি কিন্তু শিল্পায়ন কমে যাওয়া এটাও আসলে মিলতেছে না, শক্তিশালী সামষ্টিক অর্থনৈতিক সূচকের পাশাপাশি দুর্বল প্রাতিষ্ঠানিক শাসন ব্যবস্থা, এটাই হচ্ছে আমাদের মেইন। তাহলে খেয়াল করো, অর্থনৈতিক সূচকের সামষ্টিক, এটা সমষ্টি হচ্ছে খুবই শক্তিশালী, কিন্তু প্রাতিষ্ঠানিক যে শাসন ব্যবস্থাটা সেটা হচ্ছে দুর্বল, যার জন্য জিনিসটা মেনটেন করা অনেক বেশি ঝামেলার হয়ে যাচ্ছে। যখন তোমার অর্থ বাড়বে, সম্পদ বাড়বে, তখন তোমার দায়িত্বও বাড়বে। সেই দায়িত্ব পালন করার জন্য তোমার হাতে শক্তিশালী একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা যদি না থাকে, শক্তিশালী ম্যানেজমেন্ট সিস্টেম যদি না থাকে, সেটাই হচ্ছে কাঠামোগত বৈপরীত্য। সেটা দিয়ে আমরা তেমন একটা বেশি আগাতে পারি না, এই কথাটা এখানে বলা হয়েছে। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান উৎস কোনটা? এখনো সেটা হচ্ছে তৈরি পোশাক রপ্তানি। এখান থেকে আমরা দুইটা এমসিকিউ মনে রাখবো। একক দেশ হিসেবে বাংলাদেশ সবচেয়ে বেশি কোন দেশে রপ্তানি করে থাকে? এটার অ্যান্সার হবে হচ্ছে ইউএসএ, যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি রপ্তানি করে। এবং এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি কোথায় রপ্তানি করে? এটা হবে জাপান। এটার অ্যান্সার হবে কি? এটার অ্যান্সার হবে হচ্ছে জাপান। এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি করে কোথায়? জাপান। তারপরে দেখো, তারপরে আছে বাংলাদেশের বাইরে, তারপরে আছে হচ্ছে বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার কোথায় স্থাপিত হয়? এটার অ্যান্সার হবে হচ্ছে যুক্তরাজ্যে। যুক্তরাজ্যের কোথায়? যুক্তরাজ্যের ওল্ড হ্যাম ম্যানচেস্টারে। ওল্ড হ্যাম ম্যানচেস্টারে বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয়। এখন এই সংক্রান্ত আরো কিছু ব্যাপার আমাদের জানা দরকার। যদি বলা হয় মুসলিম দেশের মধ্যে প্রথম নির্মিত শহীদ মিনার কোথায়, তখন অ্যান্সার হয় হচ্ছে ওমান। আর যদি বলা হয় সরকারি অর্থায়নে দেশের বাইরে প্রথম শহীদ মিনার কোথায়, সেটা হবে জাপানের টোকিওতে। সেটা হবে কোথায়? সেটা হবে হচ্ছে জাপানের টোকিওতে। মনে থাকবে তাহলে। যদি বলা হয় দেশের বাইরে প্রথম শহীদ মিনার কোথায়? যুক্তরাজ্য, কিন্তু সেটা সরকারি অর্থায়নে ছিল না। সরকারি অর্থায়ন বলা হয়েছে যখন, তখন অ্যান্সার হবে জাপান। আর মুসলিম দেশের মধ্যে তখন হয়েছে অ্যান্সার ওমান। আচ্ছা, ঠিক আছে। এরপরে কি? ওকে, এরপরে হচ্ছে হ্যাঁ, এরপরে কি? এরপরে হচ্ছে বাংলাদেশের উচ্চ ফলনশীল জাতের ধান এবং গমের নাম। আমরা জানি ধানের একটা জাত হচ্ছে ব্রিশাইল এবং গমের একটা জাত হচ্ছে বলাকা। এর পাশাপাশি আরো কয়েকটা জাতের নাম আমরা একটু দেখে রাখবো, ঠিক আছে? আরো কয়েকটা জাতের নাম দেখে রাখবো। যেমন যদি আমরা দেখি যে উত্তরণ কিংবা হচ্ছে বর্ণালী, এগুলো কিন্তু ভুট্টার জাত, বুঝছো? এখন ইরাটম, কি বলে, বর্ণালী, উত্তরণ, এগুলো কিসের জাত? এগুলো হচ্ছে আমাদের ভুট্টার জাত। এখন পরের পৃষ্ঠায় আমরা আরো কয়েকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আরো কয়েকটা উচ্চ ফলনশীল জাত আমাদের দেখে রাখা জরুরি। কোনগুলো সেটা আমি এখন তোমাদের জানাই একটা একটা করে। খেয়াল করো, প্রথম হচ্ছে আমরা গম থেকে আরো কয়েকটা জানবো। যেমন বলাকা তো একটু আগে পড়ছো, তাই না? বলাকা, তারপরে হচ্ছে দোয়েল, তারপরে থাকবে আকবর এবং সোনালিকা। আকবর এবং সোনালিকা, ঠিক আছে? তাহলে বলাকা, দোয়েল, আকবর এবং সোনালিকা একটা গেল। তারপরে আমরা জানবো হচ্ছে আলুর কিছু জাত। আলুর কিছু জাত কি কি আছে? আলুর কিছু জাত বলে তখন আসবে হীরা, ডায়মন্ড। আলু খেতে তো ভালোবাসি আমরা, তাই না? তাহলে হীরা, তারপরে আসবে হচ্ছে ডায়মন্ড, তারপরে আসবে হচ্ছে কার্ডিনাল। এগুলো কয়েকটা হচ্ছে উচ্চ ফলনশীল আলুর জাত। তারপরে আমরা জানবো হচ্ছে উচ্চ ফলনশীল কিছু বাঁধাকপির জাত। বাঁধাকপির জাত কি কি আছে? বাঁধাকপির জাত হচ্ছে, আমরা যদি একটা অন্তত পক্ষে মনে রাখি, সেটার উত্তর হবে হচ্ছে, সেটা হবে হচ্ছে ড্রাম হেড।
বাঁধাকপির একটা উচ্চ ফলনশীল যদি জাতের নাম আমরা একটু মনে রাখতে চাই, সেটা হবে কি? সেটা হবে হচ্ছে আমাদের ড্রাম হেড। এর পাশাপাশি আরেকটা আমরা মনে রাখতে পারি গোল্ডেন ক্রস। গোল্ডেন ক্রস এর পাশাপাশি আমরা একটা মনে রাখতে পারি হচ্ছে গোল্ডেন ক্রস। ঠিক আছে, এর মধ্যেই মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে আসে। তাছাড়া আমরা ভুট্টা সম্পর্কে একটু দেখব। ভুট্টা ভুট্টা কি কি আছে? ভুট্টা আছে হচ্ছে উত্তরণ, বর্ণালী, শুভ্রা, উত্তরণ, এই তিনটাই মনে রাখবো আমরা। ভুট্টার কি কি আছে? বর্ণালী, শুভ্রা এবং উত্তরণ। ক্লিয়ার আছে? আচ্ছা, এরপরে দেখি আমরা কোনটি ইউনেস্কো ইনটেনজিবল কালচারাল হেরিটেজের অন্তর্ভুক্ত। এই প্রশ্নে একটু ঝামেলা আছে আসলে, একটু খেয়াল করি আমরা। ইউনেস্কোর মানে ইনটেনজিবল কালচারাল হেরিটেজ মানে অধরা সাংস্কৃতিক ঐতিহ্য। তো বাংলাদেশে এমন 6টা জিনিস আছে যে 6টা জিনিসকে ইউনেস্কো ইনটেনজিবল কালচারাল হেরিটেজ হিসেবে ঘোষণা করছে। এদের মধ্যে বাউল গানও আছে, জামদানি বয়ন শিল্প আছে, তারপরে আছে হচ্ছে টাঙ্গাইলের বয়ন শিল্প, টাঙ্গাইলের বয়ন শিল্প, তারপরে আছে হচ্ছে ঢাকা শহরের রিক্সা এবং রিক্সা চিত্র। ঠিক আছে, তারপরে ঢাকা শহরের রিক্সা এবং রিক্সা চিত্র, তারপরে থাকে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা, তারপরে কি থাকে? তারপরে হচ্ছে আমাদের পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা, এটাও কিন্তু একটা ইনটেনজিবল কালচারাল হেরিটেজের অন্তর্ভুক্ত। এবং আরেকটা আছে, সেটা হচ্ছে শীতল পাটি, শীতল পাটি, শীতল পাটি। তাহলে আমি নর্মালি মনে রাখি কিভাবে? 6টা সাংস্কৃতিক ঐতিহ্য, প্রথমটা বাউল গান, 2 নাম্বারটা জামদানি, 3 নাম্বারটা হচ্ছে আমাদের আরেকটা পোশাক, সেটা হচ্ছে টাঙ্গাইলের বয়ন শিল্প। ওকে, তারপরে ঢাকা শহরের রিক্সা, বললাম, সাথে মনে রাখবো হচ্ছে শীতল পাটি, আর পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা। এখন খেয়াল করি আমরা, অন্তর্ভুক্ত আসলে 3টাই হয়ে যায়। খুব সম্ভবত এটা প্রশ্নটা হওয়ার কথা ছিল অন্তর্ভুক্ত নয় কোনটা, তখন অ্যান্সার হয়তো 21শে ফেব্রুয়ারি, কারণ 21শে ফেব্রুয়ারি কালচারাল হেরিটেজের অন্তর্ভুক্ত নয়। বুঝতে পারছো? 21শে ফেব্রুয়ারি কালচারাল হেরিটেজের অন্তর্ভুক্ত নয়। 21শে ফেব্রুয়ারিকে ইউনেস্কো ঘোষণা করছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে, এবং সেই ঘোষণাটা তারা দিছিল কবে? 17ই নভেম্বর 1999 সালে। 17ই নভেম্বর 1999 সালে। সেই ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? ফ্রান্সের প্যারিসে। ফ্রান্সের কোথায়? ফ্রান্সের হচ্ছে প্যারিসে, ফ্রান্সের প্যারিসে। বুঝতে পারলাম? তাহলে বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য বা ইনটেনজিবল কালচারাল হেরিটেজ বলো, সেটা হচ্ছে বাংলাদেশে 6টা আছে। আমরা 6টার নামগুলো দেখে রাখলাম, সাথে জেনে রাখলাম যে এই প্রশ্নের আসল মানে উত্তরটা কি হওয়ার কথা ছিল বা কারেকশনটা কি ছিল। বাংলাদেশ সরকার এবং পিসিজেএসএস এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? পিসিজেএসএস কোনটা? পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। ওকে, তো তাদের মধ্যে এবং বাংলাদেশ সরকারের মধ্যে একটা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয়েছিল, যেটা হয়েছিল 2 ডিসেম্বর 1997 সালে। আমাদের একটু 2 ডিসেম্বর 1900 কত সালে? 1997 সালে। তো এই পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির একটা সামরিক শাখা আছে, যেটাই শান্তি বাহিনী নামে পরবর্তীতে যোগদান করছিল। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে বাংলাদেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটা যদি বলা হয়? ময়মনসিংহ বা আমার মানুষেরা গান গায়, এটা সর্বশেষ সিটি কর্পোরেশন। দেশে বর্তমানে টোটাল সিটি কর্পোরেশন আছে 12টা। এদের মধ্যে আয়তনে বড় সিটি কর্পোরেশন যদি বলা হয়, তখন অ্যান্সার হবে গাজীপুর। আয়তনে বড় সিটি কর্পোরেশন হলে অ্যান্সার হবে হচ্ছে গাজীপুর। আর আয়তনে ক্ষুদ্রতম যদি তোমাকে জিজ্ঞাসা করা হয়, তাহলে অ্যান্সার হবে হচ্ছে সিলেট সিটি কর্পোরেশন। ওকে, তাহলে এই তো। তারপরে সংস্কার কমিশন নতুন সংস্কার প্রস্তাবে বাংলাদেশ সংসদের উচ্চকক্ষে কয়টি আসন প্রস্তাব করে? এগুলো রিসেন্ট থেকে প্রশ্ন আসছিল, বর্তমানের সাথে তেমন একটা প্রাসঙ্গিক না। 100টা হবে, 100টা আসন প্রস্তাব করে। বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তাকে? সেটা হবে হচ্ছে প্রধান বিচারপতি। অ্যান্সার কি হবে? প্রধান বিচারপতি। এখন এটা কেন হইলো আমরা একটু খেয়াল করি। দেখো, বাংলাদেশ সংবিধানে যদি বলা হইতো বাংলাদেশ সংবিধানের রক্ষক কে, রক্ষক বলতে গেলে তখন হয়তো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের উপরে আর কোনো কোর্ট নাই। তোমাকে অনেকে অনেক কোর্ট দেখাইতে পারে, সুপ্রিম কোর্টের উপর আর কোনো কোর্ট দেখাইতে পারবে না। তাহলে সুপ্রিম কোর্ট হচ্ছে সংবিধানের রক্ষক।
আর সুপ্রিম কোর্টের প্রধানকে প্রধান বিচারপতি, তাহলে সংবিধানের রক্ষাকর্তা কে হবে? প্রধান বিচারপতি হবে। ওকে, আচ্ছা। তারপর সুপ্রিম কোর্টকে মৌলিক অধিকারের রক্ষক কিন্তু বলা হয়ে থাকে। যাই হোক, এরপরে আরো কয়েকটা ব্যাপার আমরা একটু দেখি, যেমন জাতীয় সংসদ। যদি বলা হয় জাতীয় সংসদের অভিভাবককে, তখন অ্যান্সার হয় রাষ্ট্রপতি। তোমরা জানো যে রাষ্ট্রপতি যে কোনো জাতীয় সংসদের অধিবেশন কিন্তু ভেঙে দিতে পারেন বা বাতিল করতে পারেন, আবার ঘোষণা করতে পারেন, এজন্য তিনি হচ্ছেন অভিভাবক। জাতীয় সংসদের যদি বলা হয় সভাপতিকে, তখন অ্যান্সার হয় হচ্ছে স্পিকার। স্পিকার এখন বর্তমানে স্পিকারকে মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ, তার ফুল নাম খুব সম্ভবত এটাই, আমরা শুধুমাত্র হাফিজ দিয়েও মনে রাখতে পারি। হাফিজ সাহেব, তিনি বর্তমান হচ্ছে জাতীয় সংসদের সভাপতি হিসেবে বা স্পিকার। তোমরা দেখো জাতীয় সংসদের স্পিকার কিন্তু সবার সামনে বসে থাকে, তাই না? এজন্য তিনি হচ্ছেন সভাপতি, তিনি সভাটা পরিচালনা করেন। আর যদি বলা হয় সংসদ নেতাকে, সংসদ নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী, যিনি সংসদের সংখ্যাগরিষ্ঠ আসনের নেতা, অথবা তাকে সংসদ নেতা বলে অভিহিত করা হয়। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলা, মাঝে মধ্যেই বিভিন্ন জায়গায় প্রশ্ন চলে আসে। তো এই তো, থ্যাংক ইউ যারা এখন পর্যন্ত একদম লাস্ট পর্যন্ত ক্লাসের মধ্যে ছিলে অথবা ছিলেন, সবাইকে অনেক ধন্যবাদ এবং অনেক শুভকামনা সবার জন্য। আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম, অনেক টপ মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিটেলসে আলোচনা হয়েছে। মোটামুটি প্রায় 20টার মতো প্রশ্ন নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু সেখান থেকে আমরা 70-80টা প্রশ্ন, এমনকি তার চাইতেও কিন্তু বেশি হতে পারে, তোমরা গুনতে পারো কয়টা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা হয়েছে। এবং আমার খুবই ভালো লাগবে যদি এই ক্লাসটা নোট করে তোমরা আমাদের রোড টু ডিএমসি ড্রিম টু বি এ ডক্টর এই গ্রুপের মধ্যে তোমরা যদি শেয়ার করো, তাহলে আমার খুবই ভালো লাগবে। এবং তুমি তাহলে দেখবা তুমি কনসিস্টেন্সি খুঁজে পাচ্ছ। তাহলে আজকের এই ক্লাসটা ইনশাল্লাহ যে আজ রাত 9টায় হচ্ছে আপলোড হয়ে যাবে। তোমরা সবাই ক্লাসটা যারা দেখে নাই তাদের জন্য বললাম, দেখে নাও এবং শেষ পর্যন্ত ক্লাসটা কমপ্লিট করো তাহলে ইনশাল্লাহ। এবং আমি এই প্লেলিস্টটা কমপ্লিট করবো কিনা একটু কমেন্ট সেকশনে আমাকে জানাও, যে তোমরা চাও এই প্লেলিস্টটা কমপ্লিট হোক, ভাইয়া এইভাবে ক্লাসগুলো নিক। তোমরা তোমাদের অভিমতটা কমেন্ট সেকশনে জানাও। আরেকটা ব্যাপার, আমাদের যেই নতুন সেকেন্ড টাইমার ব্যাচ, গুচ্ছ পরবর্তী একদম নতুন সেকেন্ড টাইমার ব্যাচেও কিন্তু ভর্তি চলমান। HSC 25 তোমাদের উদ্দেশ্যে এই কথাটা বলা। সো যারা আমাদের কোর্সে অ্যাডমিট হতে চাও, সেখানে আমরা সাধারণ জ্ঞান কিন্তু আমাদের নিজেদের বই থেকে পড়াই, সাধারণ জ্ঞানটাকে বুঝিয়ে পড়ানোর চেষ্টা করি, প্র্যাকটিস করানোর মাধ্যমে, র্যাপিড ফায়ারের মাধ্যমে পড়াটা ক্লাসের মধ্যে কমপ্লিট হয়ে যায়, সেভাবে আমরা নেওয়ার চেষ্টা করি। এর পাশাপাশি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তো মেন বই ধরে ধরে আমরা পড়বই। তো বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন প্ল্যাটফর্ম আলহামদুলিল্লাহ মেডিকেল এডমিশনে RTDS, আল্লাহর কাছে অনেক বেশি কৃতজ্ঞতা। তোমরা আমাদের জন্য দোয়া করো, আমরা তোমাদের জন্য কাজ করতে থাকি এবং মিলেমিশে আমরা দারুণ কিছু রেজাল্ট নিয়ে আসব। তো এই তো, যদি তোমাদের কোর্স সম্পর্কে কোনো বিস্তারিত কিছু জানতে হয়, তাহলে তোমরা 2টা পেজে মেসেজ দিতে পারো। একটা হচ্ছে RTDS পেজ, তারপরে হচ্ছে রোড টু ডিএমসি RTD পেজ। এই পেজে তোমরা মেসেজ দিলে আমাদের কোর্স সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারবে। তাহলে ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। নেক্সট আরো একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।